ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে এটা উচ্চ রক্তচাপকে আরও কতটা জটিল করে দিতে পারে? আমি আগেই বলেছি সহজে ক্যালকুলেশনটা। এখন এর বাইরে আরেকটা ক্যালকুলেশন যেটা একাডেমিক বিএমআই বলি আমরা, সেটার একটা পরিমাপ আছে 18.5 টু 24.9। এর ভিতর যদি আমরা বিএমআই রাখতে পারি, এটা সম্পর্কটা হচ্ছে আপনার হাইট এবং ওয়েটের সাথে, তাহলে এটা নর্মাল ধরি। 25 থেকে 29.9 হলে এটা ওভারওয়েট, 30 টু 39.9 হলে ওবেসিটি, অ্যান্ড 40-র উপরে যদি কারো চলে যায় তাহলে এটাকে আমরা মরবিড অবেস বলি। তো এই স্থূলকায় বা ওভারওয়েট বা ওবেসিটি এটা আপনার শুধু হাইপারটেনশন নয়, আদার্স যে রিস্কগুলো যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি, সবগুলোকে আপনার ত্বরান্বিত করে। স্যার, স্ট্রোকের কথাতেই যদি আরেকবার আসি, যে স্ট্রোক হওয়ার পর একটা মানুষ কিভাবে আবার স্বাভাবিক কাজকর্ম করতে পারে বা কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে? যদি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হয় তো শুরুতে এটা মর্টালিটি রিস্ক বেশি, কিন্তু লং টার্ম আউটকাম ভালো। যদি মস্তিষ্কে রক্ত সরবরাহ বিঘ্নের কারণে হয় তাহলে ইনিশিয়ালি মর্টালিটি কম, বাট লং টার্ম ডিজেবিলিটি অর্থাৎ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসের সম্ভাবনা বেশি। কীভাবে? রক্তক্ষরণ হলে রক্ত একসময় ক্লট বা জমে যায়। সাধারণত কোনো নিউরন বা মস্তিষ্কের কোষ ডেথ হয় না, বা হলেও সামান্য। তো ওই ক্লট আপনার মস্তিষ্কের নির্দিষ্ট বা কিছু স্থানে চাপ প্রয়োগ করে, ফলে নিউরনগুলো সাময়িকভাবে নন ফাংশনিং হয়ে যায়। আমরা যদি ইমিডিয়েটলি প্রপার ট্রিটমেন্ট করি তাহলে, বা কোনো ইন্টারভেনশন করি, এই ক্লট রিমুভ করা সম্ভব, অথবা এই ক্লটগুলো একসময় রিজলভ হয়ে যায়। তখন মস্তিষ্কের যে প্রেশারটা সেটা রিলিফ হয় এবং নিউরনগুলো পুনরায় ফাংশনিং হয়। যদি আপনার সাপ্লাই লাইন বা লাইফ লাইন যেটা বললাম ধমনী বন্ধ হয়ে যায় তাহলে কিছু নিউরন ডেথ হয়, বাট সারাউন্ডিং নিউরনগুলো ইনজুর্ড থাকে। এখানেও ট্রিটমেন্ট শুরু করলে ইনজুর্ড নিউরনগুলো রিকভার হচ্ছে, আর ডেথ নিউরন সেটা রিজেনারেট করে না, তার জন্য আপনার কিছু আপনার পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস থেকে যায়, সেটা আপনার রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি করে রিকভার করা সম্ভব। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার নিউরন ডেথের জন্য মৃত্যুর ঝুঁকি কম, রাদার মস্তিষ্কে প্রেশার বৃদ্ধির জন্য মৃত্যুর ঝুঁকি বেশি। স্যার, এবার একটু জানতে চাইবো যে কোনো উচ্চ রক্তচাপের রোগী যদি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে হসপিটালে নেওয়ার আগে কি ট্রিটমেন্ট বা কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? ব্লাড প্রেশারের কারণে যদি হঠাৎ পড়ে যায় তাহলে আমরা এটা স্ট্রোকের লক্ষণ হিসেবেই চিন্তা করতে পারি। প্রাথমিকভাবে কিছুই করতে না পারলেও একটা নর্মাল স্যালাইন, যেটা সবখানে অ্যাভেলেবেল, একটা নর্মাল স্যালাইন খুবই অল্প মাত্রায় 10 ড্রপ পার মিনিট একটা চ্যানেল ওপেন করে আমরা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করতে পারি। স্যার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগীদের অনেক সময় যদি বুকে ব্যথা অনুভব হয়, তারা ভাবে যে হার্ট অ্যাটাক হয়েছে। সব বুকে ব্যথাই কি আসলে হার্ট অ্যাটাক? না, বুকে ব্যথা হলেই হার্ট অ্যাটাক নয়। সাধারণত অনেকগুলো কারণে বুকে ব্যথা হয়। হার্ট অ্যাটাকের যে বুকে ব্যথা তার একটা নির্দিষ্ট ধরন আছে। পুরো বুক জুড়ে বুক ব্যথা হবে, ব্যথাটা বাম দিকে অথবা চোয়ালের দিকে, পিছনের দিকে রেডিয়েট করতে পারে, পাশাপাশি ঘাম, বমি করতে পারে। আর নন কার্ডিয়াক চেস্ট পেইন যেগুলো, সেগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে হয়। অনেক সময় রুগীরা আঙুল দিয়ে দেখায়, সিঙ্গেল ফিঙ্গার দিয়ে দেখায় এখানে ব্যথা এখানে ব্যথা, বাট কার্ডিয়াক পেইনগুলো এটা পয়েন্টিং হয় না। সাধারণত রুগীরা বড় থাম দিয়ে দেখায় যে আমার ব্যথাটা এখানে। আমরা এটা দিয়ে প্রাথমিকভাবে বুঝতে পারি, রুগীর দর্শকবৃন্দ জানলো যে চেস্ট পেইন মানেই কার্ডিয়াক পেইন নয়, নন কার্ডিয়াক কারণেই বেশিরভাগ ক্ষেত্রে বুকে ব্যথা হয়।